হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, তোমাদের সামনেই ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষায় তোমাদের সফলতা আমি সর্বাঙ্গীনভাবে কামনা করি। তোমাদের সফলতার জন্য আজকে তোমাদের সঙ্গে সাবজেক্টের কোনো কথা নয়, আজকে সম্পূর্ণ ভিন্ন কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে আমি বলতে চাই। দেখো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা সকলেই জানো, স্কুল কলেজের পড়াশোনা শেষে আমাদের লক্ষ্য নিজেকে সুপ্রতিষ্ঠিত করা, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। কিন্তু সেই সফলতা অর্জন করা কিন্তু খুব সহজ কাজ নয়। কারণ তোমরা জানো, বর্তমানে প্রতিটা ক্ষেত্রে মাত্র কিছু আসনের জন্য কয়েক লক্ষ পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তাই সেই সফলতা অর্জন করার কাজটি কিন্তু সহজ নয়। তাহলে স্বাভাবিকভাবেই নিজেকে সেই রকমভাবেই তৈরি করতে হবে। আর নিজেকে তৈরি করার প্রকৃত সময় কিন্তু এখন, যখন নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের ফাইনাল পরীক্ষাকে তাই কঠিন লড়াই বলতেই পারো, ভাবতেই পারো, যেখানে জয়লাভ করা কিন্তু খুব সহজ কাজ হবে না। জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। নিজের জীবনকে তুমি দুটো রাস্তায় চালিত করতে পারো। এক, ভীষণ কষ্টের পথে সব আনন্দ ফুর্তি ত্যাগ করে পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম করে সেরার শিরোপা ছিনিয়ে আনা। আর এক পথ, বর্তমানে ভীষণ কষ্ট এবং আরামের জীবনযাপন, অলস জীবনযাপন গ্রহণ করে আপাত আনন্দ করে ভবিষ্যতে নিজের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাহলে দুটো রাস্তা তোমার হাতে রয়েছে। এখন কোন রাস্তাটা তুমি গ্রহণ করবে সেটা সম্পূর্ণভাবে তোমার ব্যাপার। তাই জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চাইলে নিজের লক্ষ্য স্থির করো, দৃঢ় প্রতিজ্ঞ হও যে তুমি জিতবেই, তুমি জিতছই। সঠিক পরিশ্রম করলে সফলতা আসতে বাধ্য, আসবেই। নিজের সেরাটা দাও, তবে রিটার্ন গিফটও অবশ্যই হবে সেরা। আজ সেই উপলক্ষে আগামী কিছুদিনের পরে তোমাদের যেহেতু ফাইনাল পরীক্ষা, তো সেই সংক্রান্ত কিছু কথাবার্তা আমি তোমাদের বলতে চাই। চলো শুরু করি। প্রথমে 1 নম্বর পয়েন্টে যেটা তোমাদের বলছি আমি, সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেই নিজেকে মূল্যায়ন করো। প্রথমে নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। ভেবে দেখো তোমাকে মোট কত নম্বরের পরীক্ষা দিতে হবে, কোন কোন বিষয়ের পরীক্ষা দিতে হবে, কোথা থেকে প্রশ্ন বেশি আসে, কোথা থেকে প্রশ্ন কম আসে, কোন বিষয়ে তুমি শক্তিশালী, কোন বিষয়ে তুমি দুর্বল। এই গোটা ব্যাপারটা নিজেকে ভাবতে হবে এবং যে বিষয়ে তুমি শক্তিশালী সেগুলোকে সযত্নে রেখে দুর্বলকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, করতেই হবে। তার কারণ দুই একটা বিষয় খারাপ হয়ে গেলে সামগ্রিকভাবে কিন্তু ভালো রেজাল্ট করা অসম্ভব। তাই কোনো বিষয় ভালো না লাগলেও সমান গুরুত্ব, সমান ভালোবাসা দিয়ে তোমাকে সেটাকে পড়তে হবে, সেটাকে প্রস্তুত করতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রতিটা বিষয়ের টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, কিছু বাদ দেওয়া চলবে না। কারণ শর্টকাট পদ্ধতিতে হয়তো পাস করা যায়, কিন্তু শর্টকাট পদ্ধতিতে ভালো রেজাল্ট করা সম্ভব নয়। আবার আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিই, তোমরা নিজেরাও জানো যে বর্তমানে কিন্তু প্রশ্নের ধরন পাল্টে গেছে। বর্তমানে প্রশ্ন যে ধরনের হয় তাতে প্রতিটি অধ্যায়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাই প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নোটস বানাতে হবে, একটি খাতায় গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলি লিখে রাখতে হবে। এছাড়া আরও একটা বিষয়, ভালো রেফারেন্স বই ব্যবহার করতে হবে। ভালো রেফারেন্স বই ব্যবহার করলে কি হবে, তোমার নোটসের মান উন্নত হবে। আর আরেকটা জিনিস, একটা বইয়ে সমস্ত তথ্য থাকে না। তাই তুমি যদি কোনো সাবজেক্টের রেফারেন্স বুক ব্যবহার করো, সেখানে কিন্তু তোমার সমস্ত তথ্য পেয়ে যাবে, তুমি এক বইয়ে না পেলেও অন্য বইয়ে পেতে পারবে। ওকে, 3 নম্বর পয়েন্ট যেটা তোমাদের আমি বলবো সেটা হলো সময়ের যথাযথ ব্যবহার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কীরকম? সবার আগে দেখে নাও তোমার হাতে পরীক্ষার আর কতদিন আছে, প্রস্তুতির জন্য আর কতদিন আছে। ততদিনের কি করবে, ডেটগুলো একটা কাগজে লিখবে, ডেট ওয়াইজ লিখবে। লিখে তুমি যেখানে পড়তে বসো সেখানে টাঙিয়ে দাও। এবার একটা একটা করে দিন বেরোবে, যেই ক্রস করবে সঙ্গে সঙ্গে একটা একটা করে দিন কেটে দাও। তাহলে তোমার সামনে
টাইম ভ্যালুটা তোমার মধ্যে সবসময় সচেতন থাকবে, তুমি টাইম ভ্যালু সম্পর্কে। কারণ তুমি জানতে পারবে যে আর এতদিন আছে, এ বাবা আমাকে তো বসে থাকা চলবে না, তাহলে আমাকে তো আর এতদিন আছে, এর মধ্যে শেষ করতে হবে। তাই একটা টাইম ভ্যালুর জন্য একটা তোমার হাতে আর কতদিন আছে তার একটা লিস্ট, একটা তালিকা, একটা সিরিয়াল করে কাগজে লিখে টাঙিয়ে রাখো তোমার পড়ার জায়গায়। 1। 2 নম্বর যেটা নিজের পড়াশোনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা প্রপার রুটিন, প্রপার প্ল্যানিং করতে হবে, তাই না? যে রুটিনটা কিন্তু কেউ বানিয়ে দেবে না, সম্পূর্ণভাবে নিজেকে বানাতে হবে, কারণ তোমাকে কিন্তু তোমার থেকে ভালো কেউ চেনে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো প্রত্যেকের মানসিক গঠন আলাদা। কেউ হয়তো ভোরে উঠে ভালো পড়াশোনা করতে পারে, কেউ হয়তো ভোরে উঠতে পারে না, রাত জেগে পড়াশোনা করতে পারে। তাই কে কেমন সেই অনুযায়ী রুটিনটা হবে, প্রত্যেকের রুটিন এক হবে না, ঠিক আছে? সময়ের ব্যাপারে 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো, রুটিন যখন বানাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু যেন প্রতিদিন প্রতিদিন কি হয়, রোলিং হয়। ধরো একটা সাবজেক্ট আজকে পড়লে আর আগামী 4 দিনের মধ্যে সেই সাবজেক্ট আর পড়লেই না, তাহলে কিন্তু হবে না। আর একটা বিষয়, রুটিনটা হতে হবে কিন্তু সায়েন্টিফিক, রুটিনটা কিন্তু নিজের মতন করে করলে হবে না। অর্থাৎ অনেক স্টুডেন্ট আছে অঙ্ক করতে ভালো লাগে তার, সে কি সারাদিন অঙ্কই করে যাচ্ছে। অনেকের হয়তো ইতিহাস পড়তে ভালো লাগে, সেই ইতিহাসই পড়ে যাচ্ছে, তা করলে হবে না। যেহেতু সামগ্রিকভাবে ভালো রেজাল্ট করতে গেলে প্রতিটা বিষয়ের ভালো নাম্বার পাওয়াটা জরুরি, তাই প্রতিটা বিষয়কেই সমান গুরুত্ব দিয়ে পড়ো, ওকে? যেহেতু পরীক্ষার আর বেশি দিন নেই, তাই চেষ্টা করবে, প্রত্যেককে বলছি চেষ্টা করবে 24 ঘন্টার মধ্যে নিজের খাওয়া দাওয়া, স্নান, কিছু বেসিক নিড এইগুলো ছাড়া ম্যাক্সিমাম টাইম ইউটিলাইজ করবে পড়াশোনার জন্য। এখন কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা, কোথাও যাওয়া, এগুলো আগামী 2 মাসের মধ্যে একদম স্টপ, যদি একটা সুন্দর রেজাল্ট দেখতে চাও, সুন্দর রেজাল্ট করতে চাও, ওকে? বেশিরভাগ টাইম ইউটিলাইজ করো নিজের পড়াশোনা, যেটা ভবিষ্যতে তোমার নিজের জীবনকে সুরক্ষিত করবে। নেক্সট পয়েন্ট যেটা বলতে চাই 4 নম্বর, সেটা হলো প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। নিজেকে সঠিকভাবে প্রস্তুত করতে গেলে প্রচুর প্র্যাকটিস করতেই হবে। তার জন্য দিনের একটা সময় নির্দিষ্ট করে টেস্ট পেপার সলভ করো। যেগুলো পারছো না, টেস্ট পেপার সলভের পর দেখছো এই প্রশ্নগুলো আমি পারছি না, সঙ্গে সঙ্গে ফেলে না রেখে কিন্তু সঙ্গে সঙ্গে দেখে নাও টেস্টে কত পাচ্ছ, কত নাম্বার পাচ্ছ, সেগুলো তোমার স্যারকে, ম্যাডামদের দিয়ে চেক করিয়ে নাও। তাহলে নিজেই বুঝতে পারবে তোমার সাবজেক্টে দখল আস্তে আস্তে বাড়ছে নাকি কি হচ্ছে, নিজেই কিন্তু অ্যাসেসমেন্ট করতে পারবে। একটা ফুল পেপার, এটা কিন্তু মাথায় রেখো, একটা ফুল পেপার কিন্তু তোমাদের সাধারণত 90 নম্বরে 3 ঘন্টা 15 মিনিট দেওয়া হয়। তোমার বাড়িতে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 3 ঘন্টা 15 মিনিট নেবে না, সেখানে 2.5 ঘন্টা করে নাও। কারণ পরীক্ষায় যখন তুমি বসবে স্কুলে, প্রথমত অন্য স্কুলে পরীক্ষায় বসছো, সেখানে পরিবেশটা তোমার সম্পূর্ণ নতুন, প্লাস একটা পরীক্ষার ভীতি তো থাকেই, প্রথমে এক্সাম ফোবিয়া সবারই থাকে কম বেশি, তারপরে একটা টেনশান, তো সর্বোপরি সব কিছু দিয়ে তোমার সেখানে একটা অন্য পরিবেশ। তাই আগে থেকে বাড়িতে যদি তুমি 2.5 ঘন্টার মধ্যে প্রতিটা পেপার শেষ করার একটা অভ্যাস তোমার মধ্যে থাকে, তাহলে পরীক্ষা হলে গিয়ে সেই নতুন পরিবেশে গিয়ে 3 ঘন্টা 15 মিনিটে সুন্দরভাবে গোটা কাজটা তোমার হয়ে যাবে, ওকে? তাই চেষ্টা করো প্রতিটা পেপার 2.5 ঘন্টার মধ্যে শেষ করার, এটা করতে থাকো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে খাতা বানাও, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, সমস্তর জন্য আলাদা খাতা, প্রত্যেকটা খাতায় টেস্ট পেপার আলাদা আলাদা করে সলভ করো এবং সেগুলো সমাধান করো, ওকে? নেক্সট পয়েন্ট যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি। যেখানে তুমি টিউশন পড়ো বা কোচিং সেন্টারে যেখানে তুমি পড়ো, সেখানে যে পরীক্ষাগুলো হবে প্রতিটা পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসাবে নাও, যে ভালো মার্কস পেতেই হবে, বা আমি আমার যে যতজনা পড়ে তাদের মধ্যে হাইয়েস্ট পাবো। কারণ সেই ছোট ছোট টার্গেট ফিল আপ করতে করতেই তুমি দেখবে বড় টার্গেট অ্যাচিভ করতে পারবে, তোমার আত্মবিশ্বাস বাড়বে, পরীক্ষা ভীতি কমবে, বা তুমি এই যে তোমার মনে একটা স্ট্রং কম্পিটিটিভ অ্যাটিটিউড তৈরি হবে, ওকে? এইটা করো। আর আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে যে তোমার যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, তোমার দুর্বলতা, সমস্ত কিছু তোমার স্যার বা ম্যাডামদের সঙ্গে খোলা মনে আলোচনা করো। তারা অভিজ্ঞ মানুষ, তারা অবশ্যই তোমার দুর্বলতাগুলো দূর করার ক্ষেত্রে তোমাকে সদ উপদেশ দেবেন, এবং সেই মূল্যবান মতামতগুলো তুমি প্রতিটা ক্ষেত্রে তোমার আগামী দিনে সেইটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। ফলে আস্তে আস্তে দেখবে তোমার যে সমস্ত জায়গাগুলো দুর্বল, সেই দুর্বল জায়গাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। 6 নম্বর পয়েন্ট যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে রিভিশন। তোমাকে প্রতিটা সাবজেক্টে ভালোভাবে একাধিকবার রিভিশন দিতে হবে।
যে চ্যাপ্টারগুলো ভালো করে তৈরি সেগুলো দ্রুত, এবং যে চ্যাপ্টারগুলো ভালো তৈরি নেই সেগুলো ধীরে ধীরে রিভিশন দাও। তবে শেষ মুহূর্ত পর্যন্ত রিভিশন দিতে হবে, ওকে? এবং রিভিশন দেওয়ার জন্য একটা খাতায় লেখো যে কোন চ্যাপ্টার কতবার রিভিশন দিচ্ছি, বা কোন চ্যাপ্টারগুলো রিভিশন দেওয়া হয়নি এখনও, সেগুলো প্রপার মেনটেন করো। নেক্সট 7 নম্বর পয়েন্ট যেটা তোমাদের আমি বলবো সেটা হচ্ছে নিজের মতো করে টার্গেট তৈরি করো। নিজের মতো করে কেন বললাম? কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে সমস্ত স্টুডেন্টরা 70, 80, 85 পাচ্ছে, তারা প্ল্যানিং করো যে 90-90 পাবো কী করে। 10 নম্বর যেহেতু তোমাদের স্কুলে থাকে, আর যারা 30-40 পাচ্ছ তারা টার্গেট করো 60-70 পাওয়ার। অর্থাৎ নিজেকে হঠাৎ করে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিও না, তাহলে দেখবে নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। তাই যে একটু পিছিয়ে আছে যে সমস্ত স্টুডেন্টরা, তারা তাদের সামনের একটা টার্গেট ফিল আপ রাখো, সেই টার্গেটটা অল্প অল্প করে ফিল আপ করো। সেটা যখনই দেখবে যে 40 পাচ্ছ, তুমি 50 পাচ্ছ, তখন টার্গেটটা একটু একটু করে বাড়াও। জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে টার্গেট একটু একটু করে ফিল আপ করো। আর একটা সর্বোপরি তোমাদের কথা বলবো, সেটা হচ্ছে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের তো একটা ড্রিম আছে, স্বপ্ন আছে যে আমি পরীক্ষায় এত পেতে চাইছি। সেই ডিজিটটাকে এত পেতে চাই একটা কাগজে লিখে সুন্দর করে তোমার পড়ার জায়গায় টাঙিয়ে রাখো। প্রতি মুহূর্তে সেই মার্কস, সেই ড্রিম মার্কস কিন্তু তোমাকে উজ্জীবিত রাখবে, তোমাকে প্রাণবন্ত রাখবে। ক্লিয়ার? এটা আমাকে পেতেই হবে, এইটা করো। নেক্সট পয়েন্ট যেটা 8 নম্বর পয়েন্ট তোমাদের আমি বলবো, যে নিজেকে সর্বদা অনুপ্রাণিত করো। কীরকমভাবে অনুপ্রাণিত করবে? অর্থাৎ সেলফ মোটিভেট করো। যেমন ধরো তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া শেষ করতে পারলে, বা তোমার টিউশন সেন্টারে বা কোচিং সেন্টারে তুমি ভালো মার্কস পেলে, ফার্স্ট হলে, তাহলে সঙ্গে সঙ্গে নিজেকে নিজেই পুরস্কৃত করো। এবার পুরস্কৃত করা কি? ছোট ছোট পুরস্কৃত করা, ছোট ছোট আনন্দ নিজেকে দাও। কীরকম? একটা রসগোল্লা খেয়ে নিলে, বা বাড়িতে ফিরে জোরে জোরে গান করলে, এটসেট্রা, এরকম। আবার পাশাপাশি তুমি ধরো নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া শেষ করতে পারলে না, বা ভালো রেজাল্ট হলো না, তাহলে আবার নিজেই নিজেকে শাস্তি দাও। শাস্তিগুলো কীরকম হবে? যেমন ধরো আমি পড়া শেষ না করে টেবিল থেকে উঠবই না, বা 25টা অঙ্ক আমি পেনাল্টি হিসাবে অমুক সময়ের মধ্যে শেষ করব। এইভাবে নিজেকেই নিজে পুরস্কৃত করো, নিজেকেই নিজে শাস্তি দাও। তাতে কী হবে? সর্বদা দেখবে নিজেকে অনুপ্রাণিত রাখতে পারবে। এই বিষয়গুলো নিজেকে অনুপ্রাণিত রাখার ক্ষেত্রে বেস্ট মেথড। 9 নম্বর পয়েন্টে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ভবিষ্যৎ স্বপ্ন দ্বারা নিজেকে উজ্জীবিত রাখো। তুমি পড়াশোনা কেন করছো, কি তোমার স্বপ্ন, সেটা ভাবো। সেই স্বপ্ন তোমাকে চাঙ্গা রাখবে। কঠোর পরিশ্রম করলে খারাপ স্টুডেন্ট এই অর্থে আমি বলছি যারা একটু পিছিয়ে আছো, খারাপ কেউই নয়। এমন বহু উদাহরণ আছে, ভুরি উদাহরণ আছে, যে তোমার পাশেই উদাহরণ আছে, তোমার পাড়াতেই উদাহরণ আছে, যে অনেক স্টুডেন্ট হয়তো একটু পিছিয়ে ছিল, হয়তো সে পরবর্তীকালে দারুণ পড়াশোনা করে সকলকে ছাপিয়ে জয়ের শিরোপা ছিনিয়ে এনেছে, সে জীবনে বড় জায়গায় গেছে, প্রতিষ্ঠিত হয়েছে। এরকম উদাহরণ বহু আছে। আবার এমন উদাহরণও রয়েছে যে খুব ভালো স্টুডেন্ট, সবাই জানে ও ভীষণ ভালো স্টুডেন্ট, ও কিন্তু ওভার কনফিডেন্সে ভুগে নিজেকে শেষ করে দিয়েছে, তার রেজাল্ট খারাপ হয়েছে। এমন উদাহরণ কিন্তু প্রচুর রয়েছে। আর একটা কথা তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে আর্মি, পুলিশ, টিচার থেকে শুরু করে প্রচুর কিন্তু চাকরি রয়েছে। যে কোনো ছাত্র কঠোর পরিশ্রম দ্বারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে। তাই ভালো ছাত্র খারাপ ছাত্র বলে কিছু নেই। পরিশ্রম যদি করে পেছন থেকেও অনেক আগে এগিয়ে আসতে পারে, আর যদি পরিশ্রম না করে সামনের সারির ছাত্রছাত্রীও পেছনে চলে যেতে পারে। ওকে? 10 নম্বর তথা শেষ পয়েন্ট আজকে ভিডিওতে তোমাদের আমি বলবো সেটা হচ্ছে স্বাচ্ছন্দ্যের সময় খুঁজে বার করো, এবং সর্বোপরি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকো। কেন? ভালোভাবে পড়াশোনা করতে গেলে এবং পড়াশোনাটাকে কন্টিনিউ চালিয়ে যেতে গেলে মানসিকভাবে সুস্থ থাকাটা তোমার ভীষণ জরুরি। তাই যদি কখনো পড়াশোনা করতে করতে দেখো মনোটনি চলে আসছে, অর্থাৎ ভালো লাগছে না, তখন একটু উঠলে, একটু বাড়িতে পাইচারি করে আসলে, একটু গান শুনলে, ছোট ছোট মনকে চাঙ্গা রাখবে এগুলো। আর একটা জিনিস, সেটা হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকাটা এই মুহূর্তে কিন্তু আগামী 2 মাস ভীষণ জরুরি। কারণ শারীরিকভাবে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি অনেকটা দিন তোমার নষ্ট হবে, অনেকটা সময় নষ্ট হবে, তোমার পড়াশোনা করার মোমেন্টাম নষ্ট হয়ে যাবে। ওকে? সেই জন্য এর মাঝামাঝি শরীরের যত্নটাও কিন্তু নিতে হবে। সর্বোপরি শেষ করব তোমাদের দুটো কথা বলে। এক হচ্ছে পড়াশোনা করো নিজের জন্য, সে তো আছেই। সর্বোপরি সেই মানুষ দুটো, মা এবং বাবা, যারা তোমার জন্য দিনরাত পরিশ্রম করে হাসি মুখে তোমার সমস্ত দাবি মেটায়।
তুমি কি পারো না ভালো রেজাল্ট করে, ভালো একটা রেজাল্ট করে তাদের মুখে হাসি ফোটাতে, তাদের একটা রিটার্ন গিফট দিতে? তোমার ভালো রেজাল্ট করলে অবশ্যই তোমার জীবন সুপ্রতিষ্ঠিত হবে, আলোকিত হবে, কিন্তু সেই মানুষগুলো শুধুমাত্র তোমার ভালোর জন্য আনন্দিত হবে। তাই তাদের মুখের দিকে চেয়ে, নিজের ভবিষ্যতের দিকে চেয়ে প্রাণবন্তভাবে পূর্ণ উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে লেগে পড়ো। আগামী 2 মাসে নিজের যতটা দিতে পারো বেস্ট পরিশ্রম দিয়ে দাও। অর্থাৎ 2 মাস পরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেন তোমার মনে এইটা না হয়, যে এইটা যেন না থাকে যে আমি আরেকটু ভালো করে পড়াশোনা করতে পারতাম, আরেকটু সাবজেক্ট আরেকটু ভালো করে পড়তে পারতাম, এই আফসোসটা যেন না আসে। অর্থাৎ নিজের তরফ থেকে যেটা দিতে পারো সেটা সম্পূর্ণ দিয়ে দাও। অবশ্যই তোমার ভালো রেজাল্ট হবেই হবে, হবেই হবে। আমি কেমিস্ট্রিওয়ালা এসপি, তোমাদের স্যার, তোমাদের সঙ্গে আছি সব সময়। আমি তোমাদের কথা দিয়েছি, শুরু থেকেই কথা দিয়েছি সব সময় তোমাদের পাশে থাকবো। আমি অবশ্যই তোমাদের পাশে আছি। যে কোনো প্রকার সমস্যা হলেই আমাকে অবশ্যই জানাবে। আমি যতদূর পারবো তৎক্ষণাৎ তোমাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। ওকে, আজকে এই কথাগুলো বলে তোমাদের সে অনেক আশা প্রত্যাশা আমি নিজেও নিয়ে তোমাদের এই কথাগুলো বললাম, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। ওকে, তো প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।